আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি পড়ব সাহসী জননী, অর্থাৎ আমাদের এই কবিতাটা তোমরা টাইটেল দেখে বুঝে গেছো। সেটা আমাদের লিখেছেন আম, কামাল চৌধুরী। আর এটা বিষয়ে আজকে আমরা পড়বো, প্রত্যেকটা লাইন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। আর যদি চ্যানেল নিউ অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর যদি তোমরা বিন্দুমাত্র উপকৃত হও তাহলে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক। আমাদের কবিতাটি এই যে সাহসী জননী বাংলা, লিখেছেন কামাল চৌধুরী। তো কামাল চৌধুরী যে কবিতাটি লিখেছেন সেটা আমাদের লাইন বোঝার চেষ্টা করি। চলো, প্রথমে বলছে, তোদের অসুর নৃত্য ঠা ঠা হাসি ফিরিয়ে দিয়েছি। মানে বোঝাচ্ছে যে তোদের অসুর নৃত্য, মানে আমি বলি, তোমরা অসুরের নাম শুনেছো না হিন্দু পুরাণে? হিন্দু পুরাণে মানে খারাপ শক্তি যে ছিল, তাদের মানে লিডার ছিল আর কি, তাদের লিডার ছিল অসুর, ধরো দানব বলতে পারি। তো এখানে অসুর নৃত্য বলতে বোঝাচ্ছে যে পাকিস্তানি বাহিনীরা মুক্তিযুদ্ধের সময় যে অমানবিক, তারপর নিপীড়ন করেছেন, তারপর অত্যাচার করেছেন, না সরি করেছে, অত্যাচার করেছে। এছাড়াও মানে অনেক অমানবিক নির্যাতন, তারপরে অনেক মায়ের কোল খালি করেছে, পুরো তাদের হাত রক্তাক্ত করেছে, মানে মানুষকে হত্যা করেছে বাঙালিদের। সেটা বোঝাচ্ছে যে তাদের এই যে অমানবিক নির্যাতন, সেটা বলছে যে অসুর নৃত্য। তারপরে বলতে পারো পাশবিক নির্যাতন, খুব খারাপ ভাবে নির্যাতন করেছে, যে তার সেটা ঠাটা হাসি অর্থাৎ বিদ্রুপাত্মক হাসির কথা বলছে, ফিরিয়ে দিয়েছি। তো তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি 9 মাসে। মানে তোদের রক্তাক্ত হাত মানে কি, যেটা আগে বললাম, যে রক্তাক্ত হাত মানে হচ্ছে পাকিস্তানি বাহিনীরা মুক্তিযুদ্ধের সময় যে মুক্তিযোদ্ধা, শিল্পী, তারপরে হচ্ছে আরো অনেক শহীদ হয়েছে এখন, যারা আমরা বীরশ্রেষ্ঠ নামে চিনি, তাদের এছাড়াও অনেক মানুষ যারা বাঙালি, যারা নির্দোষ, অনেকে আবার বাধ্য হয়েছে ভারতে আশ্রয় নিতে, প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিতে। এগুলো তো তোমরা জানো। তো বলছে যে তোদের রক্তাক্ত হাত মানে পাকিস্তানিরা যে এভাবে গ্রামের পর গ্রাম জ্বলিয়ে দিয়েছে, তারপরে যে তারা মানে আহ যুদ্ধ করে, যুদ্ধের যে অনেক মায়ের কোল খালি করেছে, এগুলোর কথা বলছে, যে এভাবে হত্যা করেছে। আর এটাকেই কবি এভাবে বোঝাচ্ছে যে রক্তাক্ত হাত। আর তোমার এই যে এইভাবে যে তোমরা নির্যাতন করলাম, এই নির্যাতনের হাত, বলছে হাত মুছিয়ে দিয়েছি, মানে প্রতিশোধ অর্থে বোঝাচ্ছে। 9 মাসে মানে দীর্ঘ এই 9 মাস মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা তোমাদের উপর এই যে প্রতিশোধ নিয়েছি, আমরা আমাদের স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আমরা ভাষা পেয়েছি, একটা একটা স্বাধীন মানচিত্র পেয়েছি, সেটার কথা বোঝাচ্ছে। তো চির কবিতার দেশ ভেবেছিল অস্ত্র মাথানো, মানে বাঙালির জাতি বিশেষত হচ্ছে কবিতার জন্য বিখ্যাত। তো বলছে চির কবিতার দেশ হলো আহ, কবিতার জন্য তো বিখ্যাত। তো ভেবেছিল অস্ত্রের মাত হবে, মানে অস্ত্রের মাত মানে অস্ত্রের অস্ত্রের মাধ্যমে তারা বাঙালিদেরকে দমিয়ে রাখবে। ধরো অস্ত্রের মাধ্যমে তারা বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র দিয়ে তারা বাঙালিদের হত্যা করবে, এভাবে তারা আস্তে আস্তে সবাইকে হত্যা করে একদম শেষ করে দেবে এবং পাকিস্তানিরা জয়ী হবে। মনে করছিল এটাই জিত, চির কবিতার দেশ মানে কবিতার দেশ, তো তারা অস্ত্র দমে যাবে, বাঙালিরা পারবে না আমাদের সাথে। তো হচ্ছে বাঙালি অনার্য জাতি, খর্বদেহ ভাত খাই ভিতর, মানে বাঙালি হলো অনার্য জাতি। এখন আমাদের এই যে বর্তমানে আমরা যেখানে বাস করছি, এটা কিন্তু এই বাংলাদেশ কিন্তু শুধু প্রথম দিকে বাংলাদেশ ছিল না, অনেক যুদ্ধ অনেক ঝামেলার মাধ্যমে কিন্তু বাংলাদেশ আসছে। মানে ধরো প্রথমে যে এই আন্দোলন, প্রথমে সেই আন্দোলন, তারপরে আমাদের প্রথমে এই দেশে আর্যরা এই ভারতে আসার আগে, আমরা তো আগে ভারতে অন্তর্ভুক্ত ছিলাম, তাই না? তো আর্যরা ভারতে আসার আগে এখানে অনেক মানুষ, অনেক জাতির মানুষ এসে বসবাস করতো, তারা অনার্য হিসেবে পরিচিত। তো আর্যরা, যে আর্য জাতি, তারা অনার্যদের খুব ঘৃণা করতো। তার মানে এখানে কবি এটা বোঝাচ্ছে যে অনার্যদের ঘৃণা করতো, এখন যেমন পাকিস্তানিরা বাঙালিদের ঘৃণা করতো। তো সেই জন্য বলছে যে বাঙালি অনার্য জাতি, মানে তারা আর পাকিস্তানকে তারা আর্যের সাথে তুলনা করছে, যে পাকিস্তানিরা বাঙালিদের মানে ঘৃণা করতো। তো এটাই কবি বোঝাতে চাচ্ছে যে বাঙালি অনার্য জাতি, কিন্তু কবি এটাও বোঝাতে চাচ্ছে যে এখানে বাঙালি যে ভীতু নয়, বাঙালিরাও খুব শক্তিশালী, মানে এ বিষয়ে বোঝানোর চেষ্টা করছে তারা কাপুরুষ না। তো এখানে মোট কথা হচ্ছে
বাঙালি অনার্য জাতি অর্থাৎ যেটা বললাম প্রথমে। আর খর্ব দেখো, ভাত খায় ভীতু, মানে তারা ভাত খায় ভীতু, ঘোড়ার ডিম কিছু পারে না। আর খুব ভীতু তারা। আর হচ্ছে যেটা বললাম অনার্য জাতি সম্পর্কে, এটা এটা তাদের ভাবনা ছিল। তারপর কিন্তু কি ঘটলো শেষে? কে দেখালো মহাপ্রতিরোধ। মানে এখন বোঝাচ্ছে যে তোমরা আমাদেরকে যে এই যে দুর্বল মনে করেছো, কারো দুর্বলতা, কাউকে দুর্বল ভাবা উচিত না। এখানে বলছে যে তোমরা যে আমাকে দুর্বল ভেবেছে, আমাদের বাঙালিদের দুর্বল ভেবেছিলে, যে দেখো এখন কি ঘটলো, শেষে মহাপ্রতিরোধের মাধ্যমে কারা জয় হলো। এটা তো মহাপ্রতিরোধ মানে হচ্ছে শেষ, খুব ভয়ঙ্কর, খুব একটা আন্দোলন, মানে শেষ সর্বোচ্চ সর্বোচ্চ যে মোকাবেলা করে সেটা। তো অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তর ঘুরে, এই লাইনটার মানে হচ্ছে, এই লাইনটা ইন্ডিকেট করতেছে আমাদের 1952 সালের যে ঘটনাটা সেটা। মানে 1952 সালে ভাষা আন্দোলনের কথা বলছে, যে অ আ ক খ বর্ণমালা পথে পথে তেপান্তর ঘুরে, মানে এই অ আ ক খ বা আমাদের যে বাঙালিদের যে অক্ষর, আমাদের প্রাণ, যেটা আমরা বাংলা ভাষায় কথা বলি, এই বাংলা ভাষা অর্থাৎ বাংলা ভাষার জন্য বাঙালিদেরকে একসময় খুব খুব আন্দোলন করতে হয়েছে এবং যুদ্ধ করতে হয়েছে। তো বলছে যে এই বাংলা ভাষার জন্য একদিন তেপান্তর, মানে পথে পথে ঘুরে ঘুরে আমাদেরকে ঘুরে ঘুরে বেড়াতে হয়েছে। এটাই আমাদের 1952 সালে ভাষা আন্দোলন। এটা কিন্তু আমাদের প্রেরণা, আমাদের মুক্তিযুদ্ধের মূল প্রেরণা ছিল 1952 সালে ভাষা আন্দোলন। এই 1952 সালে ভাষা আন্দোলনই আমাদের মুক্তিযোদ্ধাদের এবং পুরো বাঙালি যখন ছিল সে সময়, তাদেরকে প্রেরণা জুগিয়েছে যে যুদ্ধ করার জন্য এবং তাদের তাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। তো বলছে উদ্বাস্তু আশ্রয়হীন পোড়া গ্রাম মাতৃ অপমানে, উদ্বাস্তু আশ্রয়হীন মানে বোঝাচ্ছে যে পাকিস্তানিদের ভয়ে অনেকে কি করে, ওই সময় প্রতিবেশী দেশ ভারতে বা আশেপাশের দেশগুলোতে তারা তারা ছুটে যায় তাদের নিরাপত্তার জন্য। তারা ভারতে আশ্রয় নেয়, প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেয়, এবং তারা প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিল। মানে তারা পথে পথে ঘুরে, এটার জন্য তারা ছুটছিল, তারা এটার জন্যই তারা আশ্রয়হীন এবং হচ্ছে ঘুরছিল, যাতে তারা একটা নিরাপদ আশ্রয়টুকু পায়। মানে মানে দেশে তাদের নিরাপদ আশ্রয় নেই, সেজন্য তারা প্রতিবেশীদের ভারতে তারা আশ্রয় নিতে গিয়েছিল। তারপরে পোড়াগ্রাম মানে বোঝাচ্ছে যে যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা কি করে, গ্রামের পর গ্রাম জ্বালায় দেয় সেটা। তো মাতৃ অপমানে মানে আমাদের মা বোনদের যে যে খুব অমানবিক যে অত্যাচার করা হয় সেগুলোর কথা বলছে। কার রক্ত ছুঁয়ে শেষে শেষে হয়ে গেল ঘৃণার কার্তুজ। কার্তুজ কথা বলতেছে, এটা হলো আমাদের কার্তুজ হচ্ছে কার্টিস থেকে। তো এখান থেকে বলছে যে এটা হচ্ছে টোটা আর কি, টোটা। এটা তো বোঝার কথা। তারপরে এটা আমাদের শব্দার্থেও কিন্তু দেওয়া আছে। সাহসী জননী বাংলা, বুকের চাপা মৃতের আগুন। সাহসী জননী বাংলা, মৃতের আগুন। মৃতের আগুন মানে বলছে যে এই যে এত মানুষকে তারা তারা এভাবে তারা হত্যা করলো, এভাবে তারা নির্যাতন করলো। তো বলছে যে এই যে আমাদের এই যে আত্মীয় স্বজন, আমাদের এই যে ভাই বোনদের তোমরা মারলা, এই ভাই বোনদের ভাই বোনদের হত্যার প্রতিশোধ, বা বলতে পারো ভেতরে একটা আগুন জ্বলছিল মুক্তিযোদ্ধাদের মধ্যে, যে আমার ভাই বোনদের এভাবে অত্যাচার, নিপীড়ন এবং হত্যা করেছে তারা এভাবে। তো এটার প্রতিশোধের আগুন তাদের মধ্যে জ্বলছিল সেটা। তো সাহসী জননী বাংলা, বাংলাদেশের সাহসী কথা বলছে। রাত জাগে পাহারায় বুড়িগঙ্গা পদ্মা নদীর তীর। মানে এখানে মুক্তিযোদ্ধারা কি করে, অনেকে রাতের পর রাত জেগে তারা পাহারা দেয়। এই সময় তো তারা জানো যে তারা মুক্তিযোদ্ধারা ঘুমন্ত, তারপরে নিরীহ বাঙালিদের তারা হত্যা করেছে। তারপর হচ্ছে শুধুমাত্র মুক্তি পাওয়ার লক্ষ্যে এবং বাঙালি মুক্তির জন্য, স্বাধীন রাষ্ট্র পাওয়ার জন্য তারা মুক্তিযোদ্ধারা রাতে পাহারা দেয়। এবং বললো যে বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে তারপর কি বলছে, ডাকাত পড়েছে গ্রামে, মধ্যরাতে হানাদার আসে। ডাকাত পড়েছে গ্রামে বলতে কিন্তু শুধু ডাকাতকে বোঝাচ্ছে না, এখানে ডাকাত বলতে পাকিস্তানিদের বোঝাচ্ছে। যে এভাবে এভাবে নিস্তব্ধ রাতে, যেমন নিস্তব্ধ রাতে এই যে বললাম যে ঘুমন্ত নিরীহদের যেমন হত্যা করেছে, তেমনি যে নিস্তব্ধ রাতে পাকিস্তানি বাহিনীরা যেন যেন এভাবে মানে আবার সেই একই রকম হত্যা করতে 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 যাচ্ছে, গ্রামের পর গ্রাম জ্বলিয়ে দিচ্ছে। ওইটাকে ডাকাত পড়েছে কথা বলতেছে। তো মধ্যরাতে হানাদার আসে, ওই পাকিস্তানি বাহিনীরা মধ্যরাতে আসে। তো ভাই বোন কে ঘুমায়, জাগে নীল
কমলেরা জাগে। নীল কমলা মানে হচ্ছে নীল পদ্ম ফুলের কথা বলছে, এটা হচ্ছে রাজকুমারদের রূপ কথায় রাজকুমারদেরকে বোঝানো হতো, এখানে মুক্তিযোদ্ধাদের বোঝাচ্ছে। আর এখানে মূল কথা হচ্ছে তারা বাঙালি মুক্তির জন্য এবং হচ্ছে এই যে নিরাপত্তার জন্য তারা হচ্ছে কি করে, রাতের পর রাত পাহারা দেয়, কেউ ঘুমাতে পারে না, ভাই বোন কেউ ঘুমাতে পারে না এই দীর্ঘ 9 মাস। গ্রেনেড উঠেছে হাতে, কবিতার হাতে রাইফেল, কবিতার হাতে রাইফেল, গ্রেনেড উঠেছে হাতে এখন, গ্রেনেড উঠেছে হাতে মানে তারা মুক্তির প্রতিশোধ, মানে হচ্ছে তারা এই যে হত্যা অত্যাচার করলো সেটার উপরে যে তাদের প্রতিশোধ, তাদের যে সর্বোচ্চ তাদের যে আঘাত দিল, মানে লাস্টের দিকে যেটা সর্বোচ্চ যে প্রতিরোধ দিল সেটা। তো কবিতার হাতে রাইফেল মানে কবিতাটা যেন, কবিতার মাধ্যমে আসলে মুক্তির কথা কবিরা প্রকাশ করেছে, তারাও বিভিন্ন প্রেরণা জুগিয়েছে মুক্তিযোদ্ধাদের মধ্যে। তারপরে বলছে যে কবিতার মাধ্যমে তারা হচ্ছে মুক্তির কথাই লিখে গেছেন। তো সেটা বলছে যে কবিতা যেন রাইফেলের মতো কাজ করছে, যে কবিতার প্রত্যেকটি কথা রাইফেল হিসেবে কাজ করছে, মানে বলতে পারো রাইফেল টাইপের আর কি। তো এবার বাঘের থাবা, ভোজ হবে আজ প্রতিশোধে। বাঘের থাবা মানে সর্বোচ্চ প্রতিশোধের কথা বলছে। তারপরে প্রতিরোধ আর কি, ভোজ হবে আজ প্রতিশোধে। ভোজের কথা বলছে যে এবার তোমরা আমাদের এভাবে অত্যাচার করেছো, এবার আমরা প্রতিশোধের আগুন দেখাচ্ছি। তারা প্রতিশোধের কথা বলছে, এভাবে তারা লাস্টে যে যুদ্ধের মাধ্যমে তারা জয়লাভ করে সেটার কথা। তো যার সঙ্গে যে যেরকম সেই রকম খেলবে বাঙালি, মানে হচ্ছে বাঙালি হচ্ছে এমন একটা জাতি যে যে যেরকম করবে তার সাথে সেরকম করা হবে। যেমন যদি যদি কেউ বাঙালিদের সাথে ভালো আচরণ করে, খুব আত্মীয়তার সম্পর্ক দেখায়, বাঙালিরাও তার জন্য জান প্রাণ দিয়ে দিতে পারে। কিন্তু যদি বাঙালিরা তাদের সাথে হাত লাগায়, এছাড়া বলতে পারো যে বাঙালিরা যদি তাদের তাদের উপর এরকম খারাপ অত্যাচার এসব করতে থাকে, বাঙালিরা ছাড়বে না। তো খেলেছি, বাঙালি খেলেছি, মেরেছি সুখে, মেরেছি সুখে, কান কেটে দিয়েছি তোদের, মানে তোদের কান কেটে দিয়েছি মানে তোদেরকে হারিয়ে দিয়েছে, যে তারা বাঙালি যে শুধুমাত্র ভাত খায় ভীতু, তারপরে হচ্ছে অনার্য জাতি তোমরা বলে যে এই যে কল্পনা করেছিলাম, এখন দেখো তোমরাই দেখো তোমাদের কান কেটে দিয়েছি, মানে বুঝেছো, মানে প্রতিশোধের কথা বলতেছে, যে প্রতিশোধের মাধ্যমে বাঙালিরা জয় হয়েছে। তারপরে লাইনে যাই, তারপরে এসেছি আবার ফিরে রাত জাগা নির্বাসন শেষে, এসেছি জননী বঙ্গে স্বাধীনতা উড়িয়ে উড়িয়ে, মানে বলছে যে এবার ফিরে এসেছি রাত জাগা নির্বাসন, মানে এই যে মুক্তিযোদ্ধারা রাত রাত ভোর দীর্ঘ 9 মাস এভাবে এই যে না ঘুমিয়ে ঘুমিয়ে পাহারা দিয়েছে, তারপর যুদ্ধ করেছে তারা সাহসিকতার সাথে। তো বলছে এই রাত জাগা যে নির্বাসন চলছিল আমাদের মধ্যে, এই নির্বাসনটা কাটিয়ে গেল, এখন আমরা স্বাধীন জাতি, এখন আমরা স্বাধীনতা উড়িয়ে নিয়ে যাচ্ছি আমাদের জননী বঙ্গে, অর্থাৎ আমাদের মাতৃভূমি বাংলা। তো আরেকবার যদি তোমাদের বোঝানোর চেষ্টা করি, চলো প্রথম থেকে আরেকবার একটু দেখি। বলছে তোদের অসুর নৃত্য, মানে ওই যে মুক্তিযুদ্ধের যে পাকিস্তানিদের নির্মম অত্যাচার সেগুলোর কথা, ঠাট্টা হাসি বিদ্রুপাত্মক হাসি। তো তোদের রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি, রক্তাক্ত হাত মুছড়ে দিয়েছি। তারা এই যে হত্যা করে, হত্যা করে তোমার বাঙালিদের নির্মমভাবে অত্যাচার করে, তোদের এই যে রক্তাক্ত হাত, তোরা এত মানুষকে হত্যা করেছিস, তোদের এই হাত আমরা মুছড়ে দিয়েছি, অর্থাৎ বাঙালিদের 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 এই যে প্রতিরোধমূলক কাজের কথা বলছে। তো চির কবিতার দেশ, কবিতার দেশ হলো বাঙালি। তো ভেবেছিল যে অস্ত্র তারা দমে যাবে, কিন্তু বাঙালি অনার্য জাতি, যেটা বললাম যে আর্যরা, মানে এদেশে শুধুমাত্র আর্যরাই কিন্তু বাস করে, এদেশে আরো অনেক জাতি আসছে। তো ওই জাতিরা সাধারণত অনার্য জাতি হিসেবে পরিচিত, আর আর্যরা তো আর্য, অনার্য অনার্য জাতি। এখন আর্যরা অনার্যদের খুব ঘৃণা করতো। তো সেটা শুধু কবি তুলনা করছে যে বাঙালিরা হলো অনার্য জাতি, যেহেতু পাকিস্তানিরা ঘৃণা করে। তো বাঙালি অনার্য জাতি আর খর্বদেহ, খর্বদেহ, আর বলছে ভাত খায় ভীতু, সে ভীতু ভাত খায়, সে আমাদের কিছু করতে পারবে না। কি ঘটলো শেষে দেখাই তো দিলাম আমি, যে আমাদের কি, আমরা আমরা দুর্বল না, আমরাও কাপুরুষ না, আমরাও দেখাই দিতে পারি। তারপরে অ আ ক খ, এটা তেপান্তর ঘুরে, মানে হচ্ছে 1952 সালে ভাষা আন্দোলনের কথা বলছে, যে এটা আমাদের খুব প্রেরণা ছিল। 1952 সালে ভাষা আন্দোলনের জন্য আমরা পথে পথে ঘুরেছি, আশ্রয়হীন ছিল বহু মানুষ। তারপরে পোড়া গ্রাম, গ্রামের পর গ্রাম তারা জ্বলিয়ে দিয়েছিল মাতৃ অপমানে, মা বোনের যে যে অপমান করা হয় তার সেটা। তো কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল ঘৃণার কার্তুজ,
ভিনার কার্তুস মানে কার, ভিনার কার্তুস কই গেল কবিতাটা, ঘৃণার কার্তুস কার রক্ত ছুঁয়ে শেষ হয়ে গেল। ঘৃণার কার্তুস মানে শেষে কি দেখা গেল, তোমরা মনে করছো যে বাঙালি দিলে তোমরা 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 এইটার মাধ্যমে শেষ করে দিতে পারো, কিন্তু শেষে কার রক্তের মাধ্যমে সবকিছু শেষ হলো। হ্যাঁ দেখো, মানে এখানে কার্তুস মানে হচ্ছে কার্টিস শব্দ, আমি যেটা প্রথমে বললাম কার্টিস শব্দ থেকে আসছে, এটা হলো বন্দুকের টোটার কথা বলছে, যে তারপর টোটার, এটা হলো বন্দুকের টোটা, কার্তুজ মানে হচ্ছে বন্দুকের টোটার কথা বলছে। বাঙালিদের যে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যে বাঙালিরা জয় হলো সেটার কথা বলছে। তো সাহসী জননী বাংলা, বুকে চাপা মৃতের আগুন, আমাদের আত্মীয় ভাই বোনদের যে তোমরা হত্যা করছো সেটার প্রতিশোধ। তো রাত জাগে পাহাড়ে, বুড়িগঙ্গা পদ্মা নদীর তীর, ডাকাত পড়েছে গ্রামে, তারা হচ্ছে বাঙালিদের নিরাপত্তার জন্য এবং মুক্তির জন্য, বাঙালির মুক্তির জন্য তারা কি করে, তারা পাহারা দেয় রাত জেগে জেগে। তারপর বুড়িগঙ্গা পদ্মা নদীর তীরে, তারপর বলছে ডাকাত করেছে মানে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে এভাবে আবার মধ্যরাতে এসে তারা এইভাবে নির্যাতন করেছে সেই ঘটনাগুলো বলছে। তারপরে নীল কমলেরা মানে নীল পদ্ম ফুল। তো এখানে হচ্ছে রূপকথায় রাজপুত্রদের কথা বলা হতো, কিন্তু এখানে নীলকমলা বলতে মুক্তিযোদ্ধার সাহসী মুক্তিযোদ্ধাদের কথা বলছে, ভাই বোন কেউ ঘুমাতে পারেনি। তো সাহসের জননী বাংলা, বুকে চাপা মৃতনা বলেছে, গ্রেনেড হচ্ছে হাতে, মানে সর্বাত্মক প্রতিরোধ, লাস্টের দিকে যে শক্তিশালী প্রতিরোধ বাঙালিরা দেয়। কবিতার হাতে রাইফেল মানে কবিতার প্রতিটি কথা যেন একদম রাইফেলের মতো কাজ করছে, যেহেতু কবিরা কবিতার মাধ্যমে তাদের তাদের যে মুক্তির আন্দোলন, মুক্তির কথা প্রকাশ করছে সেগুলি, এবং মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিয়েছে। তো এবার বাঘের থাবা মানে এইবার দেখো একদম শক্তিশালী প্রতিরোধ দিলাম, এবার শক্তিশালী প্রতিশোধে এবার দেখো তোমরা একদম নিশ্চিহ্ন হয়ে গেল, কিন্তু পরে কিন্তু পাকিস্তানিরা আত্মসমর্পণ করতে আসে। কি রকম খেলবে বাঙালি, মানে যে বাঙালি যেমন, যে যেমন তার সাথে তেমন করবে বাঙালি, এটা হচ্ছে বাঙালিদের স্বভাব। তো খেলেছি মেরেছি সুখে কান কেড়ে দিয়েছে, একদম তোদেরকে দেখিয়ে দিয়েছে প্রতিশোধ কেমন করে হয়, এবং তারা যেভাবে মানুষ খুন করেছে, যেভাবে তারা নির্মমতা স্বীকার করেছে, নির্মমতা দেখিয়েছে, সেগুলোর প্রতিশোধ তারা বাঙালিরা দিয়েছে। এসেছে আবার ফিরে, অর্থাৎ সেই আগের যে আমরা কষ্ট করেছি সেগুলো একদম শেষ। এখন এখন আমরা মাতৃভূমি বাংলায় স্বাধীনতার পতাকা উড়িয়ে উড়িয়ে যাচ্ছি, আমাদের স্বাধীন রাষ্ট্র আমরা পেয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বললে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।